সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ, এমন মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কারের প্যাকেজ ছোট হলে ভোট ডিসেম্বরে আর বড় হলে ভোট হবে আগামী বছরের জুনে। এদিকে রাজনৈতিক দলের কাছে মতামত চেয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের পাঠানো স্প্রেডশিট নিয়ে আপত্তি জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। যদিও এরই মধ্যে 7টি দল জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মতামত দিয়েছেন, আর 16টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামত দেওয়ার জন্য সময় চেয়েছেন। জাতিসংঘ মহাসচিবের সফর, সংস্কার, নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ছোট বড় সংস্কারের প্যাকেজ ডিসেম্বর নাকি জুন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা গুতেরেসের। এবছরের ডিসেম্বরে না হলে আগামী জুনের মধ্যেই নির্বাচন, জানালেন ডক্টর ইউনূস। মুসলিম বিদ্বেষ থেকেই মিয়ানমারে হত্যাযজ্ঞ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সমাধান, বললেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের ফেরাতে লড়াইয়ের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। প্রশাসনের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, দাবি বিএনপি নেতাদের। বিচার না হলে সরকারের ভাবমূর্তি নষ্টের শঙ্কা, ক্ষমতা এলে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি। দেশের স্বার্থ বড় করে দেখতে ব্যর্থ রাজনীতিবিদরা, মন্তব্য জামায়াতের আমিরের। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে, আশা মামুনুল হকের। এবং ধর্ষণের শিকার হয়ে নিহত মাগুরার শিশুটির বাড়িতে শোকের মাতম, হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান। আরও 3 জেলায় ধর্ষণের অভিযোগ, জড়িতদের শাস্তি দাবি। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ছোট বড় সংস্কারের প্যাকেজ, ডিসেম্বর নাকি জুনে নির্বাচন। আর এ নিয়ে আলোচনার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যে রোহিঙ্গাদের এখনও পর্যন্ত ফেরানো যায়নি, 12 লাখ রোহিঙ্গা আমাদের দেশে রয়েছেন, এবং এরই মধ্যে মানবিক সহায়তার পরিমাণটাও কমে গেছে। জাতিসংঘ মহাসচিব সফর করেছেন, নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেছেন। আসলে প্রত্যাবাসনের ভবিষ্যৎ কি দেখছেন, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি লড়াই চালিয়ে যাবেন? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তো ভালোভাবেই বলেছেন যে লড়াই চালিয়ে যাবেন, লড়াই তো চালিয়ে যেতে হবে, এবং সেই লড়াই তো একটা ডিপ্লোম্যাটিক লড়াই, আশা করি সেরকম লড়াইয়ের কথাই উনি বলেছেন। কারণ আমরা তো কোনো এটার সামরিক সমাধান নেই, সেটা পরিষ্কার। আর জাতিসংঘের মাধ্যমে কত দূর সমাধান হবে সেটাও একটু আমাদেরকে গভীরভাবে আলোচনা করতে হবে। কারণ এইটা তো বাংলাদেশের সাথে মায়ানমারের দ্বিপাক্ষিক ইস্যু, এবং সেখানে আপনি মায়ানমারের সরকারের উপরে চাপ দিতে পারে, জাতিসংঘ তো অবশ্যই চাপ দিতে পারে। তো আমি যদি গাজার কথা চিন্তা করি, প্যালেস্টাইনের কথা চিন্তা করি, অন্যান্য জায়গার কথা চিন্তা করি, ইভেন এখন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, তো ওখানে জাতিসংঘ কি করে? অনেকে তখন বলে যে জাতিসংঘ একটা দন্তহীন একটা প্রতিষ্ঠান, এবং তাদের যে কোনো নিতে পারে, তারা প্রস্তাব নিতে পারে, সাধারণ পরিষদে পাশও হয়, বাট সেটা কার্যকর হয় না। সেই কারণে এখানে যেটা করা দরকার, এবং সবসময় বলা হচ্ছে যে এখানে যারা চীন, ভারত, রাশিয়া এবং আমেরিকা, এই 4টা দেশের মধ্যে একটা মতৈক্য হতে হবে এই রোহিঙ্গা পুনর্বাসনের বিষয়ে। তার মধ্যে তো আরাকান রাজ্যে অনেক সমস্যা থাকে, সেখানে আরাকান আর্মি, তারা লিবারেশন আর্মি যুদ্ধ করছে এবং যুদ্ধ চলছে, কিছু জায়গাও তারা দখল করে ফেলেছেন। সেখানে একটা ভোটও হবে নাকি এরকম ঘোষণা আছে, কীরকম ভোট হয় সেটাও দেখতে হবে, সেখানকার সরকার কেমন সেটাও দেখতে হবে। সব মিলিয়ে এটা একটা জটিল ইস্যু, এবং এটার সমাধান করা আমাদের জন্য খুবই জরুরি। কেন যে 12 লক্ষর কথা বললেন, তারা এখন 12 লক্ষ আছে কিনা সেটাও চিন্তা করতে হবে, কেন রোহিঙ্গা শিবিরে আপনার জন্মের হার অনেক বেশি। তো তারা বেড়ে যাচ্ছেন, এবং আরও কিছু হয়তো গোপনে চলে আসতে পারেন, চলে আসছেন। তো এই অবস্থায় এই সমস্যার সমাধানে এই 4টা দেশের কথা যাতে বললাম, আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারত, তাদেরকে নিয়ে মতৈক্যে আসতে পারলে, জাতিসংঘ যদি সেটা করিয়ে দিতে পারে, তাহলে হয়তো আমাদের তাদের পুনর্বাসনের ব্যাপারে বা তাদের প্রত্যাবাসনের ব্যাপারে আমরা হয়তো কিছুটা এগিয়ে যেতে পারবো।
এবং আমাদের গভর্নমেন্টের সেটা ডক্টর ইউনূসের গভর্নমেন্ট হোক বা ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবেন, কেন ডক্টর ইউনূসের হাতে লড়াই করার সময় আছে ওনার ঘোষণা মোতাবেক। যদি ওই যে ছোট প্যাকেজ বড় প্যাকেজ মাঝারি নাই, মাঝারি থাকলে আরও খুশি হতাম আমি। তো এই প্যাকেজে ছোট প্যাকেজে ডিসেম্বর, তাহলে ওনার হাতে সময় আছে এখন থেকে 8 মাসের মতো, মার্চ মাস তো 8 মাসের মধ্যে ধরতে পারেন। আর যদি বড় প্যাকেজ হয় জুন মাস, তাহলে 1 বছরের মতো সময় আছে। 1 বছরের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা আমি ভাবতে পারছি না এখন। জি, মান্না ভাই, 12 লাখের বেশি হবে রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় পেয়েছে, তাদেরকে দেখভাল করছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবিক সহায়তার পরিমাণটাও কমে গেছে এবং আমরা খবরাখবর দেখতে পাচ্ছি যে রাখাইন রাজ্যে যে অবস্থা, তাতে শুধু রোহিঙ্গা না, আরও বিভিন্ন জাতিগোষ্ঠীও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বা সুযোগের অপেক্ষায় আছে। এই পর্যায়ে জাতিসংঘের মহাসচিবের সফর এবং তার যে প্রতিশ্রুতি, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কোনো সহযোগিতা লাগলে তাকে জানালে তিনি ব্যবস্থা নেবেন, তিনি তার সর্বোচ্চটুকু করবেন, এমনটাই কিন্তু বলছেন। তো আসলে জাতিসংঘের ভূমিকা রাখার সুযোগটা আসলে কতটুকু বলে মনে করছেন? হয়েছে কি, আলম যেরকম করে বললেন না, এরপরে তো আসলে ব্যাপারে বলবার মতো খুব কিছু নাই। এগুলো তো বিয়ার ফ্যাক্টস বলেছে। ব্যক্তিগতভাবে গুতেরেস কতখানি ফিল করেন রোহিঙ্গাদের ব্যাপারে, আমাদের সমস্যার ব্যাপারে, সেটা তো অলটুকুদের ডিফারেন্ট। উনি খুবই আন্তরিকভাবে কথা যা বলেছেন সেগুলো আন্তরিক বলেছেন, কিন্তু এই আন্তরিক কথা ট্রান্সলেটেড ইন্টু রিয়েলিটি এতদিন তো কিছু হয়নি। সব সাহায্য কমে যাচ্ছে একটার পর একটা, এবং আরও হয়তো কমে যাবে। এটা যে উনি বাড়িয়ে দিতে পারবে এ তো তার ক্যাপাসিটির মধ্যেই নাই। ঠিক একইভাবে মনে করেন যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ওই মিয়ানমার গভর্নমেন্টের উপরে যে চাপ তৈরি করবে, সে চাপ তৈরি করবার ব্যাপারেও তিনি কিছু করতে পারবেন না। উনি যে এলেন গতকালকে থেকে এই পর্যন্ত আছেন, ওখানে গেলেন 1 লাখ রোহিঙ্গার সঙ্গে বসে ইফতার টিফতার করেছেন, ভালো লেগেছে দেখে। কিন্তু আবার ওখানে মারাও গেছে কিন্তু একজন ঝামেলার মধ্যে। যাই হোক, সেটা একদিকে রেখে দেন। উনি এটার মধ্যে দিয়ে নতুন কোনো মেসেজ তো দিতে পারেন নাই, শুধু বলেছেন আপনার কোনো দরকার যদি লাগে বলবেন আমাকে, আমি আপনাদের পাশে আছি। তিনি তো পাশে আছেন অল দ্য ওয়ে ফ্রম ওয়াশিংটন ডিসি টু এই জায়গায় এসছেন, দেখলেন, কথা বললেন। তাতে বোঝা যাচ্ছে যে উনি ফিল করেন, নিজের সচক্ষে দেখলেন এবং দেখে কথাবার্তা বললেন। আন্তরিকতা নিয়ে কোনো সমস্যা নেই। বাকিটা যেরকম করে আলম বলেছেন, আমি এরকমই মনে করি এটা দেখতে হবে। এবং যে 4টা দেশের কথা বলল, এই 4 দেশ মিলে কিছু করবে যে সেই সম্ভাবনা আমি আপাতত দেখছি না। এই মানে এতগুলো বছর ধরে কিছুই তো করেনি তারা। এই যে জাতিসংঘ মহাসচিব আসে, সেটাও যে তাদের মধ্যে কোনো একটা মানে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে, তার ফলে প্রতিক্রিয়া তারা দেখিয়েছে, এরকমও না। এখানে আমি খুব আশাবাদী রয়েছি। আবু আলম শহীদ খান, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবার নির্বাচনের প্যাকেজই বলবো তিনি ঘোষণা করেছেন এবং এই কথা তো তিনি আগেও বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন যে সংস্কারে যদি বড় ধরনের সংস্কার করতে হয় তাহলে জুনের কথা বলেছেন, এরপর আবার মার্চের কথাও তিনি বলেছিলেন। আজকে আবার তিনি বলেছেন যে যদি ছোট সংস্কার হয়, রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর বড় আকারে সংস্কার হলে তাহলে জুনে আবার নির্বাচনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি বলছিলেন যে মাঝারি কোনো প্যাকেজ নাই। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সংস্কারগুলো নিয়ে মতামত চাওয়া রাজনৈতিক দলের কাছে এবং যে প্রক্রিয়ায় চাওয়া হয়েছে এমসিকিউ ফরম্যাটে, বা এটা নিয়েও তো আপত্তি রয়েছে, সব মিলিয়ে কি দেখছেন? আবার প্রেস সচিব একটি কথা বলছিলেন গত কালকে, দেখলাম যে কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত প্রয়োজন হবে না। সব মিলিয়ে সংস্কার এবং রূপান্তরের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? অনেকগুলো ইস্যু আপনি তুলে ধরলেন। প্রথম ইস্যু হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরেট, এবং তাকে অনেক অনুরোধ করে এই দায়িত্ব নেওয়াতে হয়েছে। এবং তিনি তখন প্রথম বলেছিলেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা আর কি, এরকম একটা কথা বলেছিলেন। যাই হোক, তারপরে তো উনি নির্বাচনের বিষয়ে কথা বলেছেন এবং মাঝে মাঝেই মানে 3 রকম 4 রকমের কথা হয়েছে। বাট ডিসেম্বরটা মোটামুটি ঠিক আছে। ডিসেম্বর হচ্ছে যে ছোট প্যাকেজ। এখন টেলিভিশনে আমি প্যাকেজের কথা শুনতাম যে আপনারা প্যাকেজ তৈরি করেন, নিউজ প্যাকেজ ট্যাকেজ। এখন সংস্কারের ছোট প্যাকেজটা কীরকম হবে, তাহলে প্যাকেজ সম্পর্কে একটা ধারণা হবে। আপনি টেলিভিশন যেহেতু কাজ করেন, আপনি জানেন যে আপনি প্যাকেজ করার সময় কী কী করেন। আপনার কিছু থাকে না, আপনার
ওয়ার্ক লিস্ট থাকে যে এই কাজ করার মধ্যে দিয়ে প্যাকেজটা আমি নামাবো, ঠিক আছে? তার মধ্যে ইন্টারভিউ থাকতে পারে, তার মধ্যে আপনার অন্য ভিডিও থাকতে পারে, গ্রাফিক্স থাকতে পারে, আরও অনেক কিছু আপনার গবেষণা থাকতে পারে। তো আপনি ছোট প্যাকেজ করেন, মাঝারি প্যাকেজ করেন, বড় প্যাকেজ করেন, তার তো একটা রূপরেখা থাকতে হবে। তো প্যাকেজ না, আসলে মানুষ বা গণতন্ত্রের জন্য অথবা দেশের মানুষের ভোটাধিকারের জন্য অথবা রাজনৈতিক দলের জন্য একটা রোড ম্যাপ দরকার। ছোট প্যাকেজেরই একটা রোড ম্যাপ আমরা দেখি, আমাদের কাছে 2-3টা রোড ম্যাপ আসুক, যে ছোট প্যাকেজ হলে এরকম রোড ম্যাপে আমরা যেতে পারবো। আর বড় প্যাকেজ মানে যদি ওই যে বড় প্যাকেজ তো আসলে হবে না, বড় মানে সংস্কারের বড় প্যাকেজ বলতে কিছু নাই, এটা আমি একটু পরিষ্কারভাবে বলতে চাই। কারণ সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এবং অনেক সংস্কার করতে হতে পারে এবং সংস্কার প্রতিদিনের কাজ, সবসময় আপগ্রেড করতে হতে পারে। যেমন একটা আইন আপনি এখন তৈরি করলেন, সেই আইনটা 1 বছর 2 বছর পরে আপনার মনে হবে যে এই আইনটা আরেকটু আপগ্রেড করা দরকার। তো ওইটা একটা সংস্কার, মানে ওই ভিতর দিয়ে সমাজ, রাষ্ট্র এবং সভ্যতা এগিয়ে যায়। সুতরাং সংস্কারের কোনো বড় প্যাকেজ নেই এইখানে। বড় প্যাকেজ বলতে কি বোঝানো হচ্ছে সেটাও আমি ক্লিয়ার না। সুতরাং যেটা সম্পর্কে পরিষ্কার না ওটা সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন। সেই জন্য আমি যেটা চাই বা নাগরিকরা যেটা চান, নাগরিকরা যেটা বলেন যে যেটাই হোক, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, আপনারা প্যাকেজটা ক্লিয়ার করেন এবং প্যাকেজের রূপরেখাটা দেন, সেটার একটা রোড ম্যাপ তৈরি করেন, তাহলে হয়তো আমরা পরিষ্কারভাবে এটা নিয়ে আলোচনা করতে পারবো। এবং আমাদের যে আছেন উনার প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি তো অনেক কথা বলেন, অনেক বিষয়ে কথা বলেন এবং অনেক সময় মনে হয় যে তিনি অ্যাকচুয়ালি প্রেস সচিব হিসেবে বলছেন বা রাষ্ট্রের একজন কর্মচারী বা গণকর্মচারী। আসলে তো প্রেস সচিব একজন গণকর্মচারী, ওনার বেতন ভাতা আপনার জনগণের ট্যাক্সের পয়সা আসে। তো প্রেস সচিবের দায়িত্ব তো অনেকে পালন করেছেন এবং প্রেস সচিবের দায়িত্ব হলো যে প্রধান উপদেষ্টা যা বলবেন মুখপাত্র হিসেবে উনি এটা প্রকাশ করবেন যে এটা প্রধান উপদেষ্টার বক্তব্য। কিন্তু তার অনেক বক্তব্য শোনার সময় মনে হয় যে উনি প্রেস সচিব হিসেবে বলছেন না, উনি প্রধান উপদেষ্টার উপদেষ্টা হিসেবে কথা বলছেন অথবা একজন উপদেষ্টা হিসেবে কথা বলছেন। অনেক সিদ্ধান্তমূলক কথাবার্তা বলেন যেটা হয়তো প্রধান উপদেষ্টা তখনও প্রকাশ করেন নেই, বা আমি জানি না উনি এটাও বলেন না যে প্রধান উপদেষ্টা তাকে এই সিদ্ধান্তটা জাতিকে জানাতে বলেছে, এভাবেও উনি বলেন না। হি ইজ এ ভেরি জেনুইন জেন্টলম্যান, খুবই ভালো মানুষ উনি এবং খুবই এফিশিয়েন্ট মানুষ। কিন্তু তার যে রোল, এই রোলের বাইরে যে তিনি অনেক সময় অনেক কথা বলেন, সেই জন্য তার কথা নিয়ে আসলে আমি আলোচনা করতে চাই না, ওটার উপর মন্তব্য করতে চাই না। জি, মান্না ভাই একটা জিনিস জিজ্ঞাসা করেছিলেন যে এমসিকিউ, এটা যখন পাঠানো হয়েছিল আমি জানি না, মান্না ভাই তো একজন রাজনীতিবিদ, তারা নিশ্চয়ই এই পরীক্ষায় বসতে চান, বসতে পারেন ইচ্ছা করলে। বাট এই যে এমসিকিউ দিয়ে অলরেডি 7টি দল এখন, তাহলে আবার আমাদের দেশে তো 34টা না 33টা দলের কাছে পাঠানো হয়েছে। 37টা দলের কাছে। আচ্ছা 37টা, 33 বা 34 বলছিলেন আলী রিয়াজ, ওইটা আমার মাথায় বাজছে। তো ঠিক আছে, আমরা 37টা দলের কাছে পাঠিয়েছি। প্রত্যেকটা দলের ওয়েটেজ কি সমান নাকি? প্রত্যেকটা দলের এখন এখানে মান্না ভাই আছেন, মান্না ভাই একটা দল করেন, তো মান্না ভাইয়ের দলের ওয়েটেজ আর বিএনপির ওয়েটেজ কি একরকম হবে নাকি? কেন আমি ওয়েটেজটা দেই যে জনগণের ভোট, জনগণের পপুলারিটি, জনগণ কাকে সবচেয়ে বড় দল মনে করে। তো ধরেন যদি বিএনপিকে আমি একটা বড় দল মনে করি এই মুহূর্তে, বিএনপি একটা বিষয় বললো যে না আমরা এটা চাই না, আর 37টা দলের 36টা দল অথবা 30টা দল মনে করলো যে আমরা এটা চাই। 30টা দলের কাছে তো 1% ভোট নাই, মানে ছিল না। আমরা 91, 96, 2001, 2008 যদি চিন্তা করি, এখনও তো ভোটের মাঠে অনেক পরিবর্তন হবে, কিন্তু কি পরিবর্তন হবে এটা তো একটা ভোটের আগে আমি জানতে পারবো না। তাহলে কি সমান ওইটা তো হবে না? মানে ওই যে ঐক্যমত্য, দলের মধ্যে ঐক্যমত্য, রাজনৈতিক দলের ঐক্যমত্য মানে কি, যে সবারই সমান ভোট, 1 ভোট করে, যে এই দল বিএনপি 1 ভোট, জামাত 1 ভোট, মান্না ভাই দল উনি 1 ভোট, এবং আরও যে 36টা দল আছে ছোট ছোট, সবারই 1 ভোট করে, এবং তারা যদি 30 জন একরকম হয় তো বিএনপি কিছু বললেও সেটা কার্যকর হবে না, এমনটা কিনা, এগুলো কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে। যে আমি যখন ঐক্যমত্য বলি, ঐক্যমত্য তো মানে মানুষের ঐক্যমত্য, শুধু রাজনৈতিক দলের ঐক্যমত্য না। তো মানুষের ঐক্যমত্য মানে হচ্ছে মানুষকে কোন দল কতটুকু প্রতিনিধিত্ব করতে পারছেন, সেটার ওয়েটেজটা আমরা কিভাবে নির্ধারণ করব, কিভাবে আলাপ আলোচনা হবে। এই ধরেন যে স্থানীয় সরকার নির্বাচন, বিএনপি চায় না এখন স্থানীয় সরকার নির্বাচন আগে, এবং অনেক ছোট ছোট দল চাইতে পারে। তার মানে কি আপনি বিএনপির এই যে না চাওয়াটা বা বিএনপি যে কারণে চাচ্ছে না সেটাকে একেবারে বাদ দিয়ে আপনি স্থানীয় সরকার নির্বাচন করতে পারবেন? করাটা কি উচিত হবে? করাটা কি রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে? সেটা একটা বড় প্রশ্ন। জি, মান্না ভাই, এই যে ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, মাঝারি কোনো প্যাকেজ নাই, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছোট প্যাকেজ, বড় প্যাকেজ বলতে আপনি কি আসলে বুঝতে পেরেছেন? এটি কোনো একটি প্যাকেজই তো আমি জানি না। যেহেতু রোড ম্যাপ নাই, 166টা প্রশ্ন দেওয়া হয়েছে, এর মধ্যে প্যাকেজ আবার কি? হ্যাভ টু আনসার অল দি কোয়েশ্চেন্স। আমি তাই করছি, আমারটা কমপ্লিট হয়নি কিন্তু আমি তাই করছি। কিংবা যে এমসিকিউ বলছেন, এমসিকিউর কী ইফেক্ট আছে? আমার উপরে কোনো ইফেক্ট নাই।
ওখানে ওই একটা শুধুমাত্র ওই এটা দেওয়া হচ্ছে, নকশাটা দেওয়া হচ্ছে, দেখছি। আমাকে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হচ্ছে তার সাথে ওই এমসিকিউ ফলো করবার কোনো ইস্যু নেই কিন্তু এখানে। হুম। যে প্রশ্নটা দেওয়া হচ্ছে, ধরেন যে এই বিউরোক্রেসি, আমরা যে বড় আমরা একটা অপরাধ করলেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার জন্য মামলা করব বা কি কোন পদ্ধতি, ওখানে লিখেছে অপশন। আপনি কি একমত, একমত নন, অথবা কখন কিভাবে এটা হতে পারে, আমি তাই লিখছি, আমাকে আর কিছু করতে হচ্ছে না কিন্তু। হুম। এবং এর মধ্যে ধরেন 166টার মধ্যে এরকম নয় যে এই 100টা হলো ইম্পর্টেন্ট, এটা হলো মানে ইমিডিয়েট প্যাকেজের মধ্যে আসছে, আর এগুলো লং রান প্যাকেজের মধ্যে যাচ্ছে, এরকম কিছুই নেই। আমি তো সবই আনসার করছি। আমার মাঝে মাঝে কিন্তু এরকম মনে হয় যে উনি যেরকম করে বলেন ডক্টর ইউনূস এত বড় মাপের মানুষ, সবাই তো তার ব্যাপারে কথা বলতে ভয় পায়, কিন্তু সমস্যা হয়েছে রাজনীতি যখন আলোচনা করছি তখন ওই আমি মাঝে মাঝে বলি আপনি অনেক বড় ক্রিকেট প্লেয়ার, তবে আবার কি, আমি তো ফুটবল খেলতে আসছি। এইখানেও এরকম হয়েছে, আমি রাজনীতির কথা বলছি, তো রাজনীতির কথা যখন বলছি তখন রাজনীতি দিয়েই আমি বলবো, বাকি জিনিসগুলো দিয়ে বলে তো কোনো লাভ হচ্ছে না। যেমন একটা প্রশ্ন উনি তুললেন না, যে বড় দল চাইছে যে সবার আগে জাতীয় সংসদে নির্বাচন হোক, কিন্তু ছোট ছোট 30টা দল চায় না, তাহলে কি হবে? এটা ঐকমত্যের পদ্ধতিটা কি? হুম। আমি এটা যখন ডক্টর ইউনূস এই প্রসেসটা ব্যাখ্যা করেন তখন আমি এটার উপরে একটা বক্তৃতা করেছিলাম। আমি জানি না কারোর মনে থাকতে পারে, ডক্টর ইউনূস আমার নাম ধরে প্রশংসা করেছিলেন। কি যে প্রশংসা করেছেন তা আমি বুঝি নাই। উনি বললেন যে উনি খুব ভালো বক্তৃতা করেছেন। ভালো বক্তৃতা মানে আমার বক্তব্য হচ্ছে যে আপনি ঐকমত্য একটা করতে পারেন, ইউ ডোন্ট গো বাই মেজরিটি, ইউ গো বাই কোয়ালিটি। কোনটা কারেক্ট আপনি সেটা বলেন। এটা করলেই দেশের মঙ্গল, আমি বিশ্বাস করছি। আপনি ট্রাই টু পারসিউ আদার্স, যে এটা এরকমই হওয়া উচিত। যদি পারলেন ভালো, না যদি পারলেন তাহলে যেহেতু আপনি ডেমোক্রেসি বিশ্বাস করেন, আপনি চাপিয়ে দেবেন। উনি বারবার কিন্তু বলছে আমি কিছু চাপিয়ে দিতে চাই না, আমি সবই ঐকমত্যের ভিত্তিতে করতে চাই, সেটা উনি করতে পারেন। বিএনপি বড় দল হতে পারে, আমি খুবই ছোট দল ধরেন, কিন্তু আমার কথাটা ঠিক, আমি কিন্তু জোর করে বলবো না এটাই ঠিক। ডক্টর ইউনূস যদি মনে করেন যে আমারটা ঠিক আছে, উনি ওদেরকে বোঝাতে চেষ্টা করবে, না বোঝাতে পারলে বিএনপির মতো চাপাতে চেষ্টা করে লাভও নাই, বিকজ আলটিমেটলি মেজরিটি মাইনরিটি আপনাকে মানতে হবে। এই জিনিসগুলো উনি স্পেল আউট করেননি। এবং আমার এরকমও মাঝে মাঝে মনে হয় যে এই যে মানে সংস্কার প্রক্রিয়া, যে যে পদ্ধতিতে আপনি ঐকমত্য গড়বেন বা যে পদ্ধতিতে আপনি ডিসিশন করবেন, সেটা সম্পর্কে আপনি এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছেন, এক ধরনের কনফিউশনের মধ্যে আছেন। উনি মাঝে মাঝে বলেন না, না মানলে ঠিক আছে আমি ছেড়ে দিয়ে চলে যাবো, ওরা যদ্দূর বলে সেটুকু দিয়ে চলে যাব। এইটা তো একটা ডিফিটিস্ট মেন্টালিটি না, এটা সারেন্ডার করবার কথা বলছেন। আপনি সংস্কার করবেন যখন বলছেন, এবং উনি কিন্তু বলে আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আমার একটা স্বপ্ন ছিল সংস্কারের, হুম। আই লাভ দ্যাট। উনি উনি অর্থাৎ তো সংস্কারের স্বপ্ন থাকতে হবে, আমারও সংস্কারের স্বপ্ন আছে। আমি মনে করি সংস্কারের মধ্যে দিয়েই দেশটাকে বদলানো যাবে, এবং সেইটা পারসিউ করেই করা যাবে, এবং সেটা যদ্দূর পারে যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতেও করা যাবে। তাহলে সবার সাথে কথাবার্তা বলতে হবে। 7 মাস ধরে কারোর সাথে কথা বলেন নাই, কোনো একটা বিষয় ধরে যেটা ডিবেট হচ্ছে হুম। বা ডিবেট হতে পারে, সেটা নিয়ে কারোর সাথে কথা তো বলেন নেই। বড় একটা বিতর্ক চলতেছে যে আগে সংস্কার শেষ করব তারপরে ভোট করব। যেমন আমি মনে করি কোনো মানেই নেই, সংস্কারও চলবে এটাও চলবে, এবং এর মধ্যে দিয়ে বাকি কাজটা হতে থাকবে। সংস্কার তো আপনার ইলেকশন হয়ে গেলে নতুন গভর্নমেন্ট আসে, সেও তো এটা করতেই থাকবে, এটা তো বন্ধ হওয়ার মতো বিষয় নয়। তো এইরকম অনেকগুলো বিষয় আছে। আর এর মধ্যে হয়েছে কি, ধরেন 166টা প্রশ্ন হলে কিন্তু খেয়াল করবেন আপনার 15টা কমিশন করা হয়েছে। তার মানে আপনি এর মধ্যেও কিন্তু এডুকেশন ধরেন নাই, তারপরে ধরেন যে লোকাল গভর্নমেন্ট ধরেননি, এগুলো অনেকগুলো বিষয় কিন্তু আলাদা করে এখনো কমিশন করাই হয়নি। সেগুলো বাদেও যতগুলো করেছেন সেটাই আপনার একটা ডিকশনারি হয়ে গেছে। এটা যদি আপনার আনসার লিখতে যান তাহলে আরও বড় ব্যাপার, যে এত বড় ব্যাপারটা কম্পাইল করে আপনি এক জায়গায় যাবেন, তাহলে কত স্টুপেন্ডাস আছে, একদম আপহিল। এইটা যদি আপনি ধরতে পারেন, ধরেন যদি, তাহলে আপনার অ্যাপ্রোচটা ভিন্ন হবে। সেইখানে অল্প যদি চান তাহলে অল্প দেবো, বেশি যদি চান বেশি দেবো, এটা মানে আমার কাছে আই এম সরি, আমার ল্যাঙ্গুয়েজ কীভাবে আমি বলবো তা বুঝতে পারছি না। এটা তো আপনার, এটা তো কী বলবো, তো খেলতে বসি না, আচ্ছা ভাই রাজি, ওরা যাও বাদ দিয়ে দিলাম, এখন খেলা চুপ করে দিয়ে দিলাম, বন্ধ করলাম, তা আপনি করতে পারেন না। বিকজ আপনি খেয়াল করেন আজকে গতকালকের দিনে একটা মেয়ে কীভাবে মারা গেছে, আপনি সংস্কারের মধ্যেই প্রোগ্রাম আসে নাই, কিন্তু আপনি দেশটার সংস্কার এমন করতে চান যাতে এগুলোও বন্ধ হয়, তাই তো? আপনার কালচারের মধ্যেও তো সংস্কার আসবে, রাজনীতির মধ্যেও তো আপনি সংস্কার আনবেন। আপনি ডেফিনেটলি শুধুমাত্র হয়তো পলিটিক্স বলছেন, কনস্টিটিউশন বলছেন, ইলেকশন প্রসেস বলছেন, যেগুলো দৃশ্যমান, যেগুলো আপনি ল বাই ল চেঞ্জ করে করবেন,
কিন্তু একই সঙ্গে আপনি তো মেন্টাল মেকআপ করতে চেষ্টা করবেন, আপনি সামগ্রিকভাবে রাজনীতিটাকেই একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন। সেটা যদি না করে তাহলে কিছুই তো টিকবে না। জি। একবার আপনার সবাই মিলে আমরা উপজেলা পরিষদ করলাম, আর এক সব পার্টি গেল, ক্ষমতা যাওয়ার পরে বাতিল করে দিল, তো বাতিলও তো করে দিতে পারে, ওরকম করলে তো হবে না। আপনি এখন চার্টারের কথা বলছেন, কিন্তু বলছেন যে জুলাই চার্টার করবেন, সেই জুলাই চার্টার করলাম, কিন্তু তারপরে আমি 2/3 মেজরিটি পেয়ে গেছি অথবা অ্যাবসলিউট মেজরিটি পেয়ে গেছি, তখন কিছু মানব না, তখন কি করবেন? সবই ভেবে আপনাকে যদি বলতে হয় তাহলে এইরকম করে কথা বলা ঠিক হবে না। আমি মনে করি বরঞ্চ বলতে হবে যে এই আমরা মিন করছি, বেয়ার মিনিমাম একটা ভালো নির্বাচনই হলো আমাদের দরকার। সেই ভালো নির্বাচনের জন্য এই জিনিস লাগবেই, এবং সেটা করতে আমাদের এত সময় লাগবে। কি ভালোভাবে পুলিশ ঠিক করতে হবে, তো পুলিশ ঠিক করতে কতদিন লাগবে? আপনি যদি 7 মাস পরে এসে বলেন আমি তো সংস্কার শুরুই করি নাই, তাহলে তো হলো না। আপনি 1 মাস পরে কিন্তু বলেছিলেন যে আমি যে সংস্কার করেছি যদ্দূর ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখন বলছেন 7 মাস পরে যে সংস্কার শুরুই করেননি। এবং পুলিশের ব্যাপারে খেয়াল করেন, এই যে ছাত্ররা যে পার্টি করেছে, আমি এদেরকে কোনো রকম মানে একটা নেগেটিভ সমালোচনা করতে চাই না, তারপরেও তাদের নামে তো ট্যাগ লাগছে কিছু কিছু। তারাই এসে বলছে যে পুলিশ তো কিছুই এগোয়নি। তার মানে কি দাঁড়ালো? স্যার বলছেন যে ওরাই এত বড় জিনিস করেছে, এর পরের ব্যাপারে তাদের একটা দায়িত্ব আছে, তাদেরকে আমাদের অনার করা উচিত, তাদেরকে আমাদের সম্মান দেওয়া উচিত। সেটা যদি দিতে যান তাহলে তাদের কথাটা সম্মান দেবেন, পুলিশ তারপরে কিছুই করেনি, হুইচ ইজ এ ফ্যাক্ট। এই পুলিশ আপনি নির্বাচন করতে পারবেন না। তাহলে টোটাল জিনিসটা যদি মিলান না, তাহলে খুব বেশি আশা করে চিত্র দেখেন না। জি, আবু আলম শহীদ খান, খুব বেশি আশার চিত্র মান্না হয় দেখছেন না। একটি বিষয় বলে রাখি যে 7 মাস হয়ে গেছে, এখনো মানে ঐক্যমত্য কমিশনের বৈঠকই মনে হয় হয়নি, এবং সংস্কার প্রস্তাবগুলো এখনো খসড়া পর্যায়গুলোই আছে, এবং এখনো বাস্তবায়ন তো আরও অনেক দূরের কথা। এবং এই অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই কিন্তু তাদেরকে সকল রাজনৈতিক দল মিলেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু সংস্কারের কথা বলে বা সংস্কার নিয়ে মানুষের মধ্যে ইতিবাচক কোনো ধারণা এখন পর্যন্ত দিতে পেরেছে কিনা অন্তর্বর্তী সরকার? না, সংস্কার তো এখনো মানুষের কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দ এখনো বুঝতে পারতেছে না সাধারণ মানুষের কথা কি বলবো। এবং সাধারণ মানুষ ধরেন যে আমাদের যে 18 কোটি মানুষ আছে, যার 12 কোটির বেশি ভোটার, সেই ভোটারদের কাছে আপনি একটু যান না, আপনারা যে জিজ্ঞেস করেন না সাধারণ মানুষকে তারা এই সংস্কার টংস্কার নিয়ে কী ভাবতেছে, তাদের মাথার মধ্যে তো এসব নাই। সাধারণ মানুষের মাথার মধ্যে সবসময় থাকে যে তারা যেন একটু আয় করে, ভালোভাবে একটা আয় হবে তাদের, এবং তারা যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, বেঁচে পড়তে থাকে, ভাত খেয়ে বেঁচে পড়তে থাকতে পারে, আর তাদের একটু নিরাপদে থাকতে পারে, যেন তারা সুরক্ষিত থাকবে, তাদের সুরক্ষা হবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এরকমটা, এবং তাদের জীবনমানটা উন্নত হবে আস্তে আস্তে। একদিনে একজন সাধারণ মানুষ চিন্তা করে না সে টপ লেভেলে চলে যাবে, সাধারণ মানুষের জীবনমানটা উন্নত হবে। এই 3টা জিনিস নিয়ে সাধারণ মানুষের আসলে কনসার্ন। সাধারণ মানুষ কিন্তু এই সংস্কার টংস্কার ব্যাপারে খুব একটা কনসার্ন আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ আমি অনেক সাধারণ মানুষের সাথে কথা বলি, রিক্সাওয়ালা, বেবি ট্যাক্সিওয়ালা, আমাদের যে দারোয়ান আছে, বা যে যখন যাই সেখানে কথা বলার চেষ্টা করি, তাদের এইসব নিয়ে খুব বড় মাথা ব্যথা নেই। এটা হলো আমাদের রাজনৈতিক যে পরিমণ্ডল, সেখানে আমরা এটা আলোচনা করছি। আমাদের যে এলিট শ্রেণী আছে তারা আলোচনা করছেন এটা নিয়ে, আমাদের রাজনীতিবিদরা আলোচনা করছেন সংস্কার নিয়ে। সংস্কার জন আকাঙ্ক্ষা এরকম বলা যায়, আবার নাও বলা যায়। জন আকাঙ্ক্ষা এই জন্য বলতে পারেন আপনি যে রাজনৈতিক দলগুলো সংস্কার চাচ্ছে, সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলের একটা ঐক্যমত আছে, সুতরাং জনগণকে তো তারাই প্রতিনিধিত্ব করেন, ওই অর্থে একটা সংস্কারের প্রয়োজনীয়তা আছে। এবং সংস্কার কতটা হবে, যেটা মান্না ভাই বললেন, সংস্কার এখন পুলিশের সংস্কার। তো আপনি যদি মনে করেন যে এই পুলিশ বাহিনী দিয়ে নির্বাচন হবে না, যেটা একজন উপদেষ্টা বলেছেন, মান্না ভাই বলছেন যে এই পুলিশ বাহিনী তো ঠিক করাই হয় না, এদের দিয়ে কীভাবে নির্বাচন হবে, মানে এটা কী অর্থে বলেছেন আমি জানি না, বাট ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর যে এখনও নিষ্ক্রিয়তা বা তাদের সক্ষমতা, অথবা তাদেরকে ঠিকমতো নেতৃত্ব দেওয়া যাচ্ছে না, পুলিশকে দিয়ে এই কাজগুলো করানো যাচ্ছে না ঠিকমতো, সেটার কারণে বলতে পারেন। কিন্তু আমরা তো এই পজিশনে নেই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের গোটা দেশের যে 2 লক্ষ পুলিশ ফোর্স আছে তাদের সকলকে বাড়ি পাঠিয়ে দিয়ে নতুন কাউকে নিয়ে আসবো, সেরকম তো নাই। কারণ আমরা কি 5 বছর ধরে নতুন ফোর্স তৈরির চেষ্টা করেছি? যেমন ধরেন যেসব দেশে বিপ্লব হয় সেসব দেশে গণবাহিনী থাকে, অথবা ন্যাশনাল গার্ড থাকে, হ্যাঁ, অথবা অন্য কোনো বাহিনী থাকে যেটা কমিউনিস্ট বাহিনী বা কোনো বিপ্লবী বাহিনী। সেরকম তো নাই যে যাদেরকে দিয়ে, যেমন মুক্তিযুদ্ধের পরে এই সুযোগটা ছিল পুলিশের, যে আপনি মুক্তিযোদ্ধাদের দিয়ে ট্রেন, মুক্তিযোদ্ধা যাদের অস্ত্র ট্রেনিং ছিল এবং যাদেরকে বেতনভোগ মুক্তিযোদ্ধা ছিল, ফ্রিডম ফাইটার্স যারা, যেখানে আমাদের সেক্টর কমান্ডারদের অধীনে যারা কাজ করেছে, তো তাদেরকে আপনি দিয়ে পুলিশ বাহিনীকে পুরাটাই আপনি পাকিস্তানি পুলিশ বাহিনীর যা ছিল সেটাকে আপনি বদলে দিতে পারেন। তখন আমরা এটা করি নাই, সেটা হয়তো একটা ভুল হয়েছে।
বাট এখন তো আমাদের কাছে এইসব কিছু নাই, তাহলে আমাকে এই পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিয়ে, তাদের সক্ষমতা দিয়ে, তাদের সুরক্ষা দিয়ে আমাদেরকে কাজ করাতে হবে। আমাদের দেশে 1991, 96, 2001, 2008-এ আমরা কতটুকু রদবদল বা পরিবর্তন করেছিলাম, এবং সামান্য 100, 200, 300 সেক্রেটারি। আপনি 2001 সালে সবচেয়ে বিতর্কিত রদবদল বলা হয় এটাকে, আওয়ামী লীগ এটা বিতর্ক করে, মাত্র 12 জন সেক্রেটারিকে বদলি করা হয়েছিল। এবং যেটা করা হয়, ডেপুটি কমিশনার, এসপি, ইউনো এবং ওসি, যারা 4 জন খুব ইম্পর্টেন্ট গণকর্মচারী যারা এই নির্বাচনের সাথে থাকেন, তাদেরকে বদলি করা হয়। আপনি যখন হিসাব করবেন, এটা 500 মানুষ বদলি করলে যথেষ্ট, 1000 মানুষ, 2000 মানুষ বদলি করে যথেষ্ট, কারণ অনেক গণকর্মচারী তো। আর 12 লক্ষ গণকর্মচারী কিন্তু ইয়েতে থাকে, কাজে থাকে, এখন এর মধ্যে প্রাইভেট আছে যারা নির্বাচনের কাজটা করে। সুতরাং আপনি একটা সরকার ঠিক করতে পারে, ওটা 90 দিনের সরকার ছিল বা 120 দিনের সরকার, তারা কিন্তু তাদের কাজটা গুছিয়ে ঠিক করেই একেবারে, লতিফুর রহমান সাহেব তো বলেছেন হোমওয়ার্ক করেছিলেন উনি, কিন্তু উনি জানতেন উনি প্রধান উপদেষ্টা হবেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। তো এই কাজটা, এই তত্ত্বাবধায়ক সরকার 7 মাস বা আরও যদি ডিসেম্বর পর্যন্ত ধরি, এই আরও 7 মাস যদি যোগ করেন, 8 মাস যোগ করেন, তাহলে 15 মাসের মধ্যে পুলিশকে ওই রকম অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব। তারপর আমাদের সেনাবাহিনী আছে, যাদের উপর আমাদের রাজনৈতিক দলগুলো এবং জনগণের ব্যাপক আস্থা আছে, আমাদের অন্যান্য বাহিনী আছে, এবং আমাদের যে সিভিল সার্ভিস আছে, সেটাকে আমি যদি সংস্কারের কথা বলি, তাহলে তো বলতে হবে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস চাই, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট কমিশনগুলো চাই। সেইটাই তো মৌল সংস্কার। সেইটার জন্য আমরা কি করতে পারি, সেগুলো নিয়ে আসলে আলাপ আলোচনা হওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত আপনি ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট সাংবিধানিক সংস্থাগুলো করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন কায়েম করা তো যাবে না, গণতন্ত্রই নিরাপদ না। এটা গণতন্ত্র এবং সুশাসন যদি আপনি করতে হয়, তাহলে এই ইন্ডিপেন্ডেন্সটা আনতে হবে। সেটাই সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত, এবং সেই লক্ষ্যে কাজ চলতে পারে, এবং এটাও একটা কাজ যেটা অনেক দিন ধরে করতে হবে। তো এখানে আপনি এই পুলিশকে অর্গানাইজ করে, এই আনসার বাহিনীকে অর্গানাইজ করে, বিজিবিকে অর্গানাইজ করে, এবং সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশে একটা ভালো নির্বাচন করা সম্ভব। যেখানে ভালো নির্বাচন মানে কি, আমাদের ভালো নির্বাচন মানে তো এটা না যে অমুক দলকে ক্ষমতা যেতে হবে। আমাদের ভালো নির্বাচন মানে হচ্ছে যে আমাদের জনগণ, ভোটাররা ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে যেতে পারবেন, কোনো রকম বাধাবিঘ্ন ছাড়া তারা ভোট দিতে পারবেন, ভোট কেন্দ্র দখল হবে না, রাতের বেলা ভোট হবে না, স্টাফিং হবে না, ভোট কেন্দ্র থেকে তারা ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন, এবং যারা ভোটের রেজাল্ট শুনতে চান তারাও আশেপাশে অবস্থান করতে পারবেন, এবং ভোটের রেজাল্টটা ভোট কেন্দ্রেই ডিক্লেয়ার হবে। রেজাল্টটা সাইন করে আমাদের যে প্রিজাইডিং অফিসার তারা দিয়ে দেবেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের কাছে, এবং এটা একটা ভালো ভোট। এখন এই ভালো ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে যদি মানুষ বিএনপিকে নির্বাচিত করে, তাহলে আমাদের সেটা মেনে নিতে হবে। এমনকি বাংলাদেশের মানুষ যদি জামাতে ইসলামকে ভোট দেয়, আমি একদম লিবারেল ডেমোক্রেট হিসেবে এই কথাটা বলছি, আমি চাই বাংলাদেশ একটা লিবারেল ডেমোক্রেসিতে আগে আসুক। তো সেই জন্য যদি জামাতকেও মানুষ ভোট দেয়, তাহলে জামাত সরকার গঠন করবে, দায়িত্ব নিয়ে তারা সরকার পরিচালনা করবে, এবং এই ভোটগুলো হতে হবে নিয়মিত, এবং ভোট নিয়ে কোনো রকম চোরা কারবারি, কোনো রকম চাতুর্য, কোনো রকম জবরদস্তি করা যাবে না। সেইখানে একটা আমাদের বড় ধরনের একটা সংস্কারের আছে, স্কোপ আছে, সেখানে আমরা এটা করতে পারি। এই করার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ একটা গণতন্ত্রে ফিরে যেতে পারে। এবং তারপরে আপনি কি কথা হয়, আপনি শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত নির্বাচনের কথা বললেই তাকে কথা বলতে দেওয়া যাবে না, বা তিনি ফ্যাসিবাদের দোষর হয়ে যাবেন। আপনি এইরকম ফাঁসি, আমাদের দেশে তো ফাঁসি হয়, জাতিসংঘ আবার বলেছে যে এই মৃত্যুদণ্ড এটা বাতিল করে দিতে হবে, তাই না? জাতিসংঘ আবার বলেছে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আমরা ওইসব আলোচনা নাইবা গেলাম। তা আপনি এই মৃত্যুদণ্ড কার্যকর করা তো একটা 10, 15, 20, 25 বছরের পরিকল্পনা। তাহলে কি দেশে হয়তো সাজিদ আলম এইভাবে এটা বলতে চান নেই, কিন্তু তারপর তো কোনো ব্যাখ্যাও দেননি উনি। হয়তো উনি বলছেন যে আমাদের বিচারটা একটু তাড়াতাড়ি করা হোক, এবং আপনি বিচার তাড়াতাড়ি করা হোক এটাও তো আপনি দাবি করতে পারেন, বাট এটা তো বিচার বিভাগের বিষয়। তারা ঠিক করবেন তারা কিভাবে বিচারটা করবেন, কতটুকু সময় দেবেন, কতটুকু ডিফেন্সকে সময় দেবেন, এবং এইভাবে তো বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে। সুতরাং বিচারের সাথে নির্বাচন, সংস্কারের সাথে নির্বাচনকে যুক্ত করে দেওয়া মানে হচ্ছে নির্বাচনের যে দাবি বা জন আকাঙ্ক্ষা কিন্তু নির্বাচন। কারণ 14, 18, 24-এ কিন্তু মানুষ ভোট দিতে পারেনি, এবং ডক্টর ইউনূস যখন ওখান থেকে ফিরছিলেন প্যারিস থেকে, তখন কিন্তু তার অনেক আলোচনার মধ্যে এটাও বলছিলেন যে মানুষ ভোট দিতে পারেনি, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা তার একটা প্রধান কাজ। এবং সেই কাজটার ব্যাপারে এখন দেখছি যে খুব এলোমেলো অবস্থা, খুবই আচ্ছা অবস্থা, স্বচ্ছতা নেই। জি মান্না ভাই, ভোট কবে এটি নিয়ে আসলে এলোমেলো অবস্থা, নানারকম ধোঁয়াশা, বিএনপি সন্দেহ সংশয়ে রয়েছে। আপনিও কি এরকম সন্দেহ সংশয়ের মধ্যে আছেন কিনা?
মানে হয়েছে কি জানেন, আমি তো সন্দেহ করতে চাই না, আমি স্পষ্ট থাকতে চাই, কিন্তু ডক্টর ইউনূস প্রায় লাগাতারভাবে বলছিলেন ডিসেম্বরে ভোট হবে, ডিসেম্বরের মধ্যে অনেকদিন ধরে বলছিলেন। হঠাৎ করে এর মধ্যে একদিন আপনার ওই যে নতুন পরিবেশ উপদেষ্টা উপদেষ্টা, হ্যাঁ। উনি বললেন যে ভোট জুন মাসে হতে পারে। তার একদিন না 2 দিন পরে নতুন পার্টি জড়ো, সেখানে আপনার নাহিদ ইসলাম বললেন এই বছর ভোটের কোনো সুযোগ নেই। তার পরেই স্যার বললেন যে ভোট হয়তো জুন মাসে হতে কি বলে মার্চের দিকে হতে পারে। হাউ কাম? মানে কিসের ভিত্তিতে উনি চেঞ্জটা করলেন, এটা আমার কাছে এখনো রহস্য লাগে। মানে ওনার তো এইরকম শিফট করার কোনো যুক্তি নাই। উনি কি সার্জিস আলমের কথায়, নাহিদ ইসলামের কথায় বা এই রেজওয়ান হাসানের কথায় কি তার কথা বদলে ফেলছেন? তা তো না। এখন জাতিসংঘের মহাসচিবের সাথে বলছেন যে আমি যদি কম সংস্কার হয় তাইলে এটা ডিসেম্বর হবে, না হলে এটা জুনে যাবে। তার মানে উনি নিজে তো ফিক্স নাই। জুনে কি ভোট হতে পারবে? জুনে ওয়েদার কেমন থাকবে, কি পরিস্থিতি হবে, একটা ধোঁয়াশা তৈরি হয়ই। উনি কেন এরকম বললেন এটা নাই, তার সাথে খেয়াল করেন এখন পর্যন্ত আমাদের রাজনীতিতে ওই কুৎসিত ক্লেদ আসছে না, কিন্তু ভেতরে ভেতরে তো কথা হচ্ছে। আমি বক্তৃতা দেখছি, পত্রিকায় পড়েছি, নতুন পার্টি করেছেন, তাদেরকে সময় দিতে হবে, সেই জন্য এখন ভোটের কথা বলবেন না, দেরি করবেন। মানে এইরকম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ডেমোক্রেসি শুরুতেই যে ধাক্কাটা খাবে এটা সামনে নাও খুব কষ্ট হয়ে যাবে। এই জন্যে আমি এরকম প্রশ্ন বেশি তুলতে চাই না। আমি মনে করি যেটা বুঝেই উনি বলেছেন নিশ্চয়ই তার কারেকশন করে বলবেন, যাতে আমরা একটা স্মুথ সেলিং করতে পারি, সেটা তার করা উচিত। তা যদি আপনি না করতে পারেন, একটা সংশয় নিয়ে যার যাত্রা, সেটা সার্টেনটিতে শেষ হওয়া খুব ইজি না। কিন্তু এবং তাও ভোটের ব্যাপারে যদি সংশয় থাকে তখন সবাই তো গার্ড দিতে থাকবে, নিজের জায়গা সলিড করতে চাইবে, এবং সেটা করতে যাওয়াই মানে হলো পরস্পরের মধ্যে শক্তির প্রতিদ্বন্দ্বিতা লেগে যাবে। এগুলো সচেতনভাবে বোঝা দরকার। দেখেন একটা জিনিস হতে পারে কি, ওই যে ডক্টর ইউনূস বলেছিলেন না প্রথমেই, আমাদের এখানে যারা যারা আছে উপদেষ্টা, তারা সবাই নিজ নিজ জায়গায় সাকসেসফুল, কিন্তু যে জায়গায় কাজটা করতে আসে রাজনীতির, সেখানে তাদের অভিজ্ঞতাই নাই। ডক্টর ইউনূস একবার ফেল করে গেছেন, দেখা গেছে। ঠিক আছে, তার থেকে কোনো সমস্যা নেই, আবার যদি করেন সবাইকে নিয়ে তাহলে হতে পারে, কিন্তু সেটা তারা করছেন না। তারা রাজনীতির চর্চাটা করছে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ইজ অ্যাবসলিউটলি পলিটিক্স, এটা বুঝতে হবে। জি, আবু আলম শহীদ খান, আমরা শেষের দিকে চলে এসেছি যে ভোটের রোডম্যাপ দিতে আসলে এই সরকারের দ্বিধা কোথায়? এক এক সময় এক এক কথা বলা হচ্ছে, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, জুন, মার্চ, ডিসেম্বর। আসলে অ্যাজ ইট ইজ রোডম্যাপ দিতে দ্বিধাটা কোথায়? যেটি মান্না ভাই বললেন যে এই ধারণা যদি মানুষের মধ্যে তৈরি হয় যে নতুন দল এনসিপিকে সময় দিতেই নির্বাচনের তারিখ পেছানো হবে বা দেরিতে নির্বাচন করা হবে, এই ধারণা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষের কাছে, তাহলে গণতন্ত্র তো শুরুতেই হোঁচট খাবে। না, এটা তো হলো ডক্টর ইউনূস সাহেব যখন দায়িত্ব নেন তখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে অধরা স্বপ্ন, মানে ৭১-এর মুক্তিযুদ্ধের স্বপ্ন, আপনার ৯০-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন এবং ২৪-এর গণ অভ্যুত্থানের স্বপ্নের মধ্যে আমি খুব একটা পার্থক্য দেখি না। আমরা সবসময় ওইটা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এগুলোই তো কথা, এগুলোই কয়েন। ওটা ৭১-এ ছিল, ৯০ ছিল এবং ২৪-এও আছে। তো এখন এটা ছিল যে অধরা স্বপ্নের দিকে অনিশ্চিত যাত্রা। এখন অনিশ্চিত যাত্রাকে নিশ্চিত করার জন্য তো আপনাকে পরিষ্কার থাকতে হবে। তা আপনি তো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এখন ধরেন যে তাদের কোথায় দ্বিধা, তারা এটা পরিষ্কার করতে পারবেন, এটা আপনাদের কাজ। আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের দ্বিধা কোথায়, তো তারা নিশ্চয়ই উত্তর দেবেন। প্রথম যেটা দরকার যে আমি উপদেষ্টা পরিষদের যারা সদস্য আছেন তারা এক একজন এক এক রকম কথা বলেন কেন, এটা একটা প্রশ্ন। যেমন মান্নাফে বললো যে রেজওয়ানা বললেন যে ভোট হবে জুলাই মাসে, তার আগে ইউনূস সাহেব বলছেন ডিসেম্বরে ভোট হবে, আবার ইউনূস সাহেব চেঞ্জ করছেন। তাহলে ওনারা একটু নিজেরা বসুক, এই ফরম্যাটেই যদি তারা থাকতে চান, এই যে সরকার যেটা আছে, তাহলে তারা বসে ঠিক করুক যে আমরা কি করব, আমাদের স্পষ্ট কথাটা কি হবে, এবং সেটাই সবাই বলবেন। তাহলেই কিন্তু একটা যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে এই যে আপনার জনমনে একটা সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হবে না। সুতরাং তারা ইউনূস সাহেব যা বলবেন, অথবা রেজওয়ানা যা বলবেন, অথবা আরেকজন সালাউদ্দিন সাহেব যা বলবেন, সালেউদ্দিন সাহেব, তারা যা বলবেন এক কথা বলবেন যে আমরা এই ভোটের ব্যাপারে বা নির্বাচনের ব্যাপারে আমাদের চিন্তাটা এই পরিষ্কার। আমাদের যে প্রেস সেক্রেটারি উনিও একই কথা বলবেন, কারণ উনিও মাঝে মাঝে ওই ডিসেম্বর, মার্চ, জুলাই এরকম কথা বলে ফেলেন। তো এইখানে আপনার তাদেরকে ঠিক করতে হবে, বিধায়ীন চিত্তে ঠিক করতে হবে, কারণ তাদেরকে তো ভোট করতে হবে। এখন অনেক আলোচনার পরে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বিকল্প
শ্রেষ্ঠ বা সবচেয়ে ভালো সমাধান কি? ভোট, এবং একটা ভালো ভোট সবচেয়ে সমাধান, একটাই সমাধান। তো জি। আপনি অনেক দিন ধরে অনেক কিছু, অনেক সংস্কার, অনেক কিছু করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি যদি একটা ভোট না হয় আপনি তো গণতন্ত্রে যেতে পারবেন না। আপনারা ফ্যাসিবাদকে আপনি বিতরণ করেছেন, বা ফ্যাসিবাদ পালিয়ে গেছে, বা ফ্যাসিবাদ সরে গেছে, বা ফ্যাসিবাদের পতন হয়েছে। তো ফ্যাসিবাদের উল্টো জিনিসটা কি? ফ্যাসিবাদের উল্টো জিনিসটাই তো গণতন্ত্র। তো ফ্যাসিবাদকে সরানো তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, ওটা রাজনৈতিক, অন্য কোনো অর্থনৈতিক মুক্তি, সাম্য এসব তো ছিল না। তা আপনার এই রাজনীতিতে আপনার পাল্টা জিনিসটাই হচ্ছে একটা নির্বাচন, ভালো নির্বাচন, এবং ভালো নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব দেওয়া যাদেরকে জনগণ পছন্দ করবে। তো এই কাজটা তো করতে হবে, এবং এই কাজটা নির্দিষ্ট করে ফেলতে হবে যে আমরা এই কাজটা এইভাবে করতে চাই, এবং সেই নির্দিষ্ট কাজটা সবাই মিলে একসাথে বলবেন। এনসিপি নতুন দল, তাকে সময় দেওয়া, জামাত একটা দল, তার ভালো সংগঠন, কিন্তু জনভিত্তি খুব কম, এই কারণে তাদেরকে একটু সময় দিতে হবে। আবার কোনো কোনো ছোট দলকে তাদের শক্তি পরীক্ষার জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে করতে জি, হবে। আবু আলম শহীদ খান, আমাদের সময় একেবারেই শেষ। আমরা আরেকটু চাইলে একটু আলোচনা শুনতে পারতাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।